সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঝুলে গেছে হাদি হত্যার অভিযোগপত্র দাখিল। ভারতে আটক 2 আসামিকে ফিরিয়ে আনার অপেক্ষায় সিআইডি। আন্তর্জাতিক সহায়তা নিতে দাবি বোনের। শহীদ ওসমান বিন হাদি হত্যার সাথে কারা কারা জড়িত তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব। সীমান্তে থমথমে পরিস্থিতি কাটেনি। ভারতের পুশিন ঠেকাতে সতর্ক বিজিবি। অন্তত 60,000 সদস্য মোতায়েন। দিল্লিকে দেয়া হয়েছে 12 থেকে 13টি চিঠি। ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবে এটা আমরা অ্যালাউ করছি না। সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের আইন শৃঙ্খলা নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ। 2 মাসে 6 শতাধিক হত্যাকাণ্ডের দাবি। মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে উদ্যোগ সরকারের। সৃজনশীল অর্থনীতিতে যুক্ত রাখতে বাজেটে থাকছে 300 কোটি টাকার বিশেষ বরাদ্দ। একদিকে আর্থিক বরাদ্দ, অন্যদিকে হচ্ছে যে তাদের স্কিলটা যার একটু আছে তাকে আরেকটু প্রশিক্ষণ দিয়ে তার মানটা উন্নত করা। কয়েক দফায় ইসরায়েলে হামলার পর আপাতত স্থগিত ঘোষণায় ইরানের। এরপরও আগ্রাসন না থামালে তেল আবিবকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় ক্ষুব্ধ ইরানের ফুটবলাররা চাইলেন ফিফার পদক্ষেপ। আর্জেন্টিনার 100 ফুট পতাকা নিয়ে পটুয়াখালীতে সমর্থকদের মিছিল। এতক্ষণ শুনছিলেন রাতের সংবাদের শিরোনাম। এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। সহসাই হচ্ছে না ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযোগপত্র দায়ের। তদন্তকারী সংস্থা সিআইডি জানায়, অন্যতম 2 অভিযুক্ত ভারতে গ্রেপ্তার হলেও তাদের ফিরিয়ে আনার পরেই বিষয়টি এগোবে। অন্যথায় অভিযোগপত্র অসম্পূর্ণ থাকবে বলে মত সিআইডির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত বছরের 12 ডিসেম্বর পল্টনে গণসংযোগে যান হাদি। সেদিন একটি মসজিদে জুমার নামাজ শেষে ফেরার পথে বক্স কালভার্ট রোডের ঠিক এই স্থানে হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী জানান, ছুটির দিন হওয়ায় ওই সময় আশপাশের দোকানপাট বন্ধ ছিল, কম ছিল মানুষের চলাচল। গুলিটা করছে আপনার এখানে আমি দাঁড়ানো ছিলাম, আমি সামনে ছিলাম। পরে রানিংয়ে গুলি করছে, রানিংয়ে গুলি করা ওরা চলে গেছে। আর আপনার রিক্সা যা থামাইছে ওই যে খাম্বার পাশটা ওখানে ছিল। তো টাইমটা ওরা বেশি খুব একটা নেয় নাই। মোটরসাইকেল ওরা 2 জন ছিল, পিছনে যে ছিল ও গুলি করছে, গুলি করে টান দিয়ে রানিং অবস্থা চলে গেছে। বহু শুনছি যে গুলি করছে, কিন্তু নিজের চোখের দেখাটা এটা আসলে মানে আমার চোখে এখনো ভাসতেছে। এরপর ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের পর বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হলেও ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার 2 দিন পর হত্যা চেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হলে মামলাটি রূপান্তর নেয় হত্যা মামলায়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে। সবশেষ গত 6 জানুয়ারি 17 জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। কিন্তু মামলার বাদী আদালতে নারাজি দিলে অধিকতর তদন্তের জন্য তা যায় সিআইডির কাছে। গত 7 জুন আদালতে অভিযোগপত্র দাখিলের নির্ধারিত দিন থাকলেও সিআইডি তা জমা দিতে পারেনি। এ নিয়ে 15 বার পেছালো তারিখ। আমরা এখন মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি, তবে মামলাটা এখন একটা পর্যায়ে স্ট্যাগনেন্ট হয়ে আছে, যেহেতু যে প্রিন্সিপাল অ্যাকিউজড তারা আমাদের হাতে নেই। প্রিন্সিপাল অ্যাকিউজড আমরা যদি অ্যারেস্ট করতে না পারি, তাদের আমাদের কাস্টডিতে না পাই, যারা মূল কাণ্ডটা ঘটাইছে, যারা এই ক্রাইমটা কমিট করছে, তাদের সাথে কথা না বললে অনেক প্রশ্নের, অনেক ছোটোখাটো ইস্যুজ আছে, সেগুলোর সলিউশন আমরা
পাবো না। আসামিদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ ভারতের সঙ্গেও যোগাযোগ চলছে বলে জানান তিনি। দ্বিপত্তার্পণ চুক্তি অনুযায়ী যারা অ্যারেস্টেড আছে ইন্ডিয়াতে, আমাদের যে প্রিন্সিপাল অ্যাকিউজড এই মামলার, তাদেরকে ফিরিয়ে আনার জন্য সকল ধরনের কমিউনিকেশন আমাদের সাইড থেকে সম্পন্ন করা হয়েছে। এখন এটা হলো কি যে ফার্দার প্রসেস বা ওই সাইড থেকে তারা যদি আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা যদি আমাদের কাস্টডিতে আসামিদেরকে পাই, তাদেরকে ইন্টারোগেট করে এখন তারপরে যদি খুব হয়তো কুইকলি আমরা এটা একটা সলিউশনে আসতে পারবো। এ অবস্থায় আগামী 17 জুন অভিযোগপত্র দাখিলের নতুন দিন ধার্য করেছে আদালত। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে হাদি হত্যাকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব মন্তব্য করেছেন সেসবের প্রকৃত তথ্য বের করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তার বোন মাসুমা হাদি। প্রয়োজনে এ বিষয়ে আন্তর্জাতিক সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি। সকালে ঝালকাঠিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই আহ্বান জানান তিনি। আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা গুরুত্বের সঙ্গে নিয়ে ওসমান হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব। শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির বক্তব্যের মাধ্যমে তিনি যে অপরাধীদের ইঙ্গিত করেছেন তা রাষ্ট্রীয় পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট করতে হবে এবং সকল অপরাধীদের অতি দ্রুত বিচার কার্য সম্পন্ন করতে হবে। মমতা ব্যানার্জির কথা গুরুত্বের সাথে নিয়ে শহীদ ওসমান বিন হাদি হত্যার সাথে কারা কারা জড়িত তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব। যাচ্ছি পরের প্রসঙ্গে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টার পর থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এরই মধ্যে দেশের 26টি জেলার সীমান্তে প্রায় 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে পুশিন করতে ব্যর্থ হয়ে নারী শিশুসহ 10 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। রবিবার রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে শুক্রবার ভোরে ওই 10 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বাধা দিলে তারা নোম্যান্সল্যান্ডে অবস্থান করে। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে পুশিনের উদ্দেশ্যে জড়ো করা 11 জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা রুখে দেওয়ার পর জেলার সকল সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। তাদের সঙ্গে যোগ দিয়েছে গ্রামবাসীও। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি। লালমনিরহাটের 3টি সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে পুশিন চেষ্টার পর বিজিবির কঠোর বিরোধের মুখে পিছু হাঁটে বিএসএফ। এরপর থেকেই সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারতের পুশিনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। পাশাপাশি পুশিন বন্ধে ভারত সরকারকে অন্তত 12 থেকে 13টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী। এই পুশিন প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেওয়া হয়, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না। ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি দিল্লিতে। ভারতকে চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবেই এটা আমরা অ্যালাউ করছি না। এবারে আমাদের নিয়মিত আয়োজন জনতার কথা। আজ থাকছে ভারতের পুশিন প্রসঙ্গ। গত কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে বেশ কিছু মানুষকে বাংলাদেশের দিকে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই পুশিন ঠেকিয়ে দিয়েছে বিজিবি। বিভিন্ন সীমান্তে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করেছে সরকার। বাংলাদেশ সরকারের এই সক্ষমতাকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ? কয়েক দশক ধরে দেখে আসছি ভারত সবসময় আক্রমণাত্মক এবং আমরা ফেলানি হত্যা থেকে জানি যে অনেক রকমের ইস্যু হয়ে গেছে। এটা আমাদের সরকারের জন্য দুটাই সমস্যা। একটা হচ্ছে যে যদি মনে করেন যে এদেরকে আবার
ঠেকায় দেওয়া হয় এই সীমান্তে, আবার পুশিং করে পুশব্যাক করা হয়, তো অ্যাটলিস্ট ওই লোকগুলো, যে লোকগুলো মার্জিনাল ওই জায়গাটাতে আছে, ওরা ওই দিকেরও না এদিকেরও না, ওদের জন্য একটা সমস্যা। সো ওদেরকে মনে করেন যে পুশিং করলো, ওদেরকে আলাদা করে রাখা কোথাও বিজেপি সহায়তায় আলোচনার মাধ্যমে ওদেরকে আবার ঢুকায় দেওয়া, এটাই হচ্ছে বেস্ট পদক্ষেপ বলে মনে হয়। দুই দেশের সরকার বসুক, যদি এরা প্রকৃত রূপে বাংলাদেশে হয়ে থাকে এদেরকে পুশিংয়ের দরকার নাই, আর বাংলাদেশের সরকার তাদেরকে নিয়ে আসবে। আর যদি এরা বাংলাদেশি না হয়ে থাকে তাহলে এদেরকে ইন্ডিয়ায় থাকার ব্যবস্থা করুক। এরা পুশিং করবো, আমরা পুশিং করবো, এটা ঠিক না। তো সরকারের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে যেন এটা গুরুত্ব সহকারে দেখা হয় এবং যেন পুশিংটা খুব দ্রুতভাবে বন্ধ হয়, এবং এই বাংলাদেশের সরকার এবং ওই দেশের সরকার যেন দুজন যেন একসাথে বসে যেন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এটা সরকারের প্রথম 100 দিনে হত্যা, অপহরণ ও নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের উদ্বেগজনক চিত্র জাতীয় সংসদে তুলে ধরলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, যার মধ্যে কেবল মার্চ ও এপ্রিল মাসে হত্যাকাণ্ডের ঘটনা 605টি। সোমবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গুজব ও অপতথ্য রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের চলছে প্রথম বাজেট অধিবেশন। সোমবার বিকেলে দ্বিতীয় দিনে উত্তাপ ছড়ান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানান। 71 বিধিতে দাঁড়িয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তুলে ধরেন টিআইবির একটি প্রতিবেদনের পরিসংখ্যান। প্রতিবেদনে দেয়া পরিসংখ্যানে দেখা যায়, মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এই সংসদ সদস্য আরও দাবি করেন, আমদানি রপ্তানির আড়ালেও বিদেশে অর্থ পাচার হচ্ছে। জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, এমন কোনো বিষয় নজরে এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রীকে আমাদের বলবেন, এই ধরনের পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা। এটা একটা পারসিভড অ্যামাউন্ট, এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা স্টাডিও করছি। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি হাউসকে আশ্বস্ত করতে চাই, যথাযথ ব্যবস্থা আমরা নিব। প্রশ্ন উত্তর পর্বে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ করে বিরোধী দল। সরকারি দলের যারা এমপিরা আছেন বা সরকার দলের যে আসনগুলো আছে সেখানেই সেটা বরাদ্দ করা হয়েছে, কিন্তু বিরোধী দলের কোনো আসনেই এই অর্থ এবং এই যে চাল গম সেটা বরাদ্দ করা হয় নাই। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনির এক জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, বিগত সরকারের আমলে রাজনৈতিক ও দলীয়করণে দখল হওয়া দেশের বিভিন্ন খেলার মাঠ ও ফাঁকা জায়গা উদ্ধারে বর্তমান সরকার কাজ করছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খেলার মাঠগুলোকে এবং ফাঁকা জায়গাগুলোকে দলীয় কারণে সব দখল করে নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমে গুজব ও অপতথ্য বন্ধে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর সমন্বয়ের জন্য সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে। সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অভিহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। এদিন অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মহিলা আসন 24। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দু 2026-27 অর্থ বছরের বাজেটে অন্তত 25 লাখ নতুন কর্মসংস্থান তৈরির জন্য 60 কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। পাশাপাশি তরুণদের সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করতে বরাদ্দ রাখা হচ্ছে 300 কোটি টাকা। আসন্ন বাজেট নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশে বর্তমানে মোট কর্মক্ষম মানুষের সংখ্যা 7,17,10,000 জন। 15 বছর বা তার বেশি বয়সী কর্মরত এবং বেকার জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বিবিএস এই হিসাব প্রকাশ করেছে।
তবে আশঙ্কার বিষয়, এদের মধ্যে বেকারের সংখ্যা অন্তত 27,30,000। সেই সঙ্গে বাড়ছে বেকারের সংখ্যা। এমন বাস্তবতায় দেশের বন্ধ এবং উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলো পুনরায় চালু করতে 60,000 কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এছাড়া দেশের তরুণদের মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ থেকে দূরে রাখতে সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর জোর দিচ্ছে সরকার। সাধারণভাবে সৃজনশীল অর্থনীতি বলতে চলচ্চিত্র, নাচ, গান, নাটক, প্রকাশনা, বিজ্ঞাপন, স্থাপত্য, শিল্পকলা, কারুশিল্প, নকশা, সফটওয়্যার, ভিডিও গেমস ইত্যাদিকে বোঝানো হয়। আপনার কাছে আসলে যে বিষয়টি আমরা জানতে চাই, এবারের বাজেটে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আপনাদের কি পদক্ষেপ রয়েছে? কল্যাণ রাষ্ট্র, শিল্পায়ন, বিনিয়োগ নির্ভরতা, তার মানে কর্মসংস্থানের একটা বড় রকমের পরিবর্তন হবে। কারণ যুব সমাজকে তো কর্ম দিতে হবে, তা নাহলে মাদকাসক্তির এর বিস্তার ঘটবে, অনলাইন জুয়া হবে। তো এইখান থেকে পরিবর্তনের জন্য একটাই রাস্তা, সেখানে হচ্ছে যে বিনিয়োগ, বিনিয়োগ থেকে উৎপাদন, উৎপাদনের থেকে কর্মসংস্থান, এবং কর্মসংস্থানের থেকে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি। এসব উদ্যোগকে সফল করতে শুধু আর্থিক সহায়তা নয়, দক্ষতা উন্নয়নও জরুরি, এমনটাই জানাচ্ছেন অর্থনীতিবিদরা। সৃজনশীল কর্মকাণ্ড আমরা আমাদের মতো দেশে এতদিন কিন্তু এটার মূল্যায়ন হয়নি। হস্তশিল্প, এটা যদি এটার কোয়ালিটি উন্নত করে, এটার ডিজাইন উন্নত করে এটা যদি বিদেশে রপ্তানি করা যায়, তাহলে সেখান থেকে আয় হবে এবং যারা এটার সাথে জড়িত তাদেরও একটা কর্মসংস্থানের সুযোগ হবে, আয়ের সুযোগ হবে। ওই ধরনের সহযোগিতা দরকার। একদিকে আর্থিক বরাদ্দ, অন্যদিকে হচ্ছে যে তাদের স্কিলটা, যার একটু আছে তাকে আরেকটু প্রশিক্ষণ দিয়ে তার মানটা উন্নত করা। বিএনপি তার নির্বাচনী ইশতেহারে সৃজনশীল অর্থনীতি নিয়ে কর্মপরিকল্পনা করার প্রতিশ্রুতি দিয়েছিল। এতে বলা হয়, জিডিপিতে সৃজনশীল অর্থনীতি খাতের অবদান হবে কমপক্ষে 1.5% এবং কর্মসংস্থান হবে 5 লাখ মানুষের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কুমিল্লায় চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক 2 সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারি করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আদালতের বিচারক এই আদেশ দেন। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন কুমিল্লা সেনানিবাসে কর্মরত সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান ওরফে জাহিদ এবং সৈনিক শাহিন আলম। হত্যাকাণ্ডের সময় জাহিদ কুমিল্লা সেনানিবাসে 12 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে এবং শাহিন আলম সেনানিবাসের 2 সিগন্যাল ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। শাহিন বর্তমানে দেশের বাইরে রয়েছেন বলে জানা গেছে। গত 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আর অন্তত 8 শিশুর মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় 1185 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1092 জন এবং গত 15 মার্চ থেকে 8 জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 80,104 জন। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে সরকারের 3 মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে কারিকুলামে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস এই 4টি নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 20 জুলাই ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা প্রথমত এটাকে সঠিকভাবে পরিমার্জন করে একটা বাস্তবসম্মতভাবে এটাকে আমরা রিয়েলাইজ করে এই 2027-এ দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি। 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন, এখন নয় ইনশাআল্লাহ। তবে পরিমার্জন খুব সুন্দর হচ্ছে এবং 4টি নতুন বই ইন্ট্রোডিউস হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আপাতত ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান, তবে তেল আবিব বাড়াবাড়ি করলে ছাড় নয় বলে সাফ জানিয়েছে তেহরান। এর আগে ইসরায়েলের হাইফা শহরে একটি কেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। মাত্র কয়েক সপ্তাহের বিরতি, শান্তি আলোচনা, এরই মধ্যে আবার উত্তপ্ত ওয়েস্ট এশিয়া। হামলা পাল্টা হামলায় জড়িয়েছে ইরান ও ইসরায়েল। আর এ দফায় স্থানীয় সময় রবিবার রাতে প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।
ইসরায়েলের দাবি, ইরানের হামলার জবাবে দেশটির সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাহ শহরে অবস্থিত কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানি সহ মধ্য ও পশ্চিমাঞ্চলের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ছুড়েছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তেল আবিবের কাছে নেভাতিম ও তেল নফ বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে তেহরান। জায়ানবাদী শাসন গোষ্ঠী বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সমর্থন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতাকে কাজে লাগিয়ে লেবাননের জনগণের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ফসফরাস বোমাসহ নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের মাধ্যমে তারা যুদ্ধ অপরাধে জড়িত। ইসলামী প্রজাতন্ত্র ইরান পূর্বেই সতর্ক করেছিল যে দক্ষিণ লেবাননে হামলা সম্প্রসারণ এবং বৈরুতের দাহিয়া এলাকাতে লক্ষ্যবস্তু করা সংঘাতময় পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে ইয়েমেন থেকেও তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফলে নাগরিকদের বিভিন্ন এলাকার আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইরানপন্থী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পাল্টা হামলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। আর ইরানের উদ্দেশ্যে বলেছেন, তেহরান শান্তি চুক্তি না করলে অবরুদ্ধ অর্থ ছাড় দেওয়া হবে না। যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। সরবরাহ বন্ধের আশঙ্কায় এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে শতকরা 4 থেকে 5 ভাগ। নতুন করে শুরু হওয়া এই সংঘাত কতটা বিস্তৃত হবে তা এখনো স্পষ্ট নয়। তবে নিশ্চিতভাবে বলা যায়, এই পরিস্থিতি আবার বিশ্ব রাজনীতি ও অর্থনীতি অস্থির করে তুলবে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। ওয়েস্ট এশিয়ার যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে বার্তাকক্ষে আলোচনা করেছেন সহকর্মী সাইফুর রহমান শিশির ও ইশরাত সুমা। তাদের বিশ্লেষণে জানব যুদ্ধ পরিস্থিতির নানা দিক। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের ইতিমধ্যে 100 দিন অতিক্রম করেছে। যুদ্ধবিরতি প্রচেষ্টা সত্ত্বেও পাল্টাপাল্টি হামলা এবং উত্তেজনা অব্যাহত রয়েছে দেশগুলোর মধ্যে। এরই মধ্যে ইরান আজ সকালে ইসরায়েলে হামলা চালিয়েছে এবং ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে। ইরান যুদ্ধ আসলে কোন দিকে যাচ্ছে, এ বিষয়ে আলোচনা করব আমাদের সহকর্মী সাইফুর রহমান শিশিরের সাথে। শিশির, আজ আমরা দেখলাম যে ইরান পাল্টা হামলা চালিয়েছে। আমরা দেখছি যে চলমান যুদ্ধবিরতির জন্য আলোচনা, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলমান এই অবস্থার মধ্যে ইরান আজ ইসরায়েলে হামলা চালিয়েছে, ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে। আসলে মূল ঘটনাটা কি? সংঘাতটা কিন্তু 4টি পক্ষ, যদি আমরা মোটা দাগে বলি, যে ইসরায়েলের সাথে লেবাননের এবং যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সমস্যা। তো 16ই এপ্রিল তারা একটি যুদ্ধবিরতি স্বাক্ষর করে, সেটি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের এবং লেবাননের সাথে ইসরায়েলের। দুপক্ষের কেউই আসলে যতটুকু ছাড় দিলে একটি আলোচনা সফল হয়, সেই জায়গায় সেই ছাড়টি আসলে দুপক্ষের কেউই কিন্তু দেয়নি। সো ওই আলোচনাটি আসলে অব্যাহত রয়েছে। ইরান বেশ কয়েকবার আইআরজিসি তারা সতর্কতা দিয়েছে যে লেবাননের যুদ্ধবিরতি সত্ত্বেও যে হামলা অব্যাহত রাখা হয় সেটি বন্ধ করতে হবে। বন্ধ না করা হলে ইরান বা তেহরান কিন্তু তেল আবিবে আক্রমণ করবে। সেই কাজটি তারা আজকে করেছে গত ভোর রাতে। এবং ইরানের এই জবাব, ইরান যখন অ্যাটাক করেছে তখন ইসরায়েলও পাল্টা আক্রমণ তাদের ওখানে করেছে। এবং আপনি জানেন যে এর সাথে যদি আমি যোগ করি যে ইরানের যে প্রক্সিগুলো রয়েছে, ইরানের মিত্র যে শক্তি আছে পুরো ওয়েস্ট এশিয়ায়, লেবাননের হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুথি এরই মধ্যে তারা ইসরায়েলে আক্রমণ করেছে এবং তারা ঘোষণা দিয়েছে যে লোহিত সাগর থেকে ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারবে না। আপনার কি মনে হয় যে আজ থেকে যে আবার সংঘাতটা শুরু হলো ইরান এবং ইসরায়েলের সাথে, এই সংঘাতটা আসলে কোন দিকে যাবে? এটা কি আরো বিস্তৃত হবে? সংঘাত তো আসলে চলছিল এবং ট্রাম্প সব পক্ষকেই শান্ত থাকতে বলেছেন, কিন্তু আসলে সংঘাত চলছে এবং এর আগেও সিজ ফায়ার হওয়ার পরেও কিন্তু সংঘাত থামেনি। সুতরাং এই যে পরিস্থিতিটি, এটি আসলে মনে হচ্ছে না যে সহসাই বন্ধ হয়ে যাবে। চুক্তির জন্য বা সমঝোতার জন্য আলোচনাও চলবে, দেন দরবার চলবে, দর কষাকষি চলবে। শিশির, আপনার কি মনে হয় যে আমরা যে দেখছিলাম ট্রাম্প কিন্তু কূটনৈতিক পথে একটি সমাধান চাচ্ছিলেন, তিনি কিন্তু এখন বলছেন যে যুদ্ধ চাই না, কূটনৈতিক পথে সমাধান চাই। এর মধ্যে যে ইরান ইসরায়েল দুই পক্ষ লেগে গেল, যুক্তরাষ্ট্র এখন কোন অবস্থানে রয়েছে? এখানে এই আজকে সংঘাতের পরেও কিন্তু ট্রাম্প উভয় পক্ষকেই শান্ত থাকার পরামর্শ দিয়েছেন, আহ্বান জানিয়েছেন। তবে এখানে একটি বিষয় যে নেতানিয়াহুকে কিন্তু ট্রাম্প থামতে বলেছেন আগেই, যে আসলে দরকার নাই, স্টপ ইট। কিন্তু আসলে এখানে এক ধরনের বিভিন্ন খবরে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে নেতানিয়াহুকে
নেতানিয়াহুকে কথা শোনাতে পারেনি ডোনাল্ড ট্রাম্প, এবং নেতানিয়াহু এক ধরনের নিজের উদ্যোগেই স্বপ্রণোদিত হয়েই সে এই আক্রমণটা করেছে। তো ওদিক থেকে ওয়াশিংটনের এই যে তেল আবিবকে একটু শান্ত করার প্রচেষ্টা অব্যাহত আছে। শিশির, আপনাকে ধন্যবাদ। যুদ্ধ চলছে ওয়েস্ট এশিয়াতে, কিন্তু তার প্রভাব পড়বে বিশ্বজুড়ে, বিশ্ব জ্বালানি বাজারে, বিশ্ব অর্থনীতিতে। এবং আমরা যে দেখছিলাম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের যে চলমান আলোচনা চলছিল, তার মধ্যে নতুন করে আবার ইরান ইসরায়েল লেগে গেল। এখন এই আলোচনা শান্তি চুক্তি হবে কিনা তা কারো জানা নেই। সময় বলে দেবে এই শান্তি চুক্তি হবে কিনা বা সংঘাত আরো বাড়বে কিনা। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে পৃথিবীর বিভিন্ন দেশ। সেই প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশও। পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টি উপেক্ষা করে 100 ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা ও মেসির 20 ফুটের অবয়ব নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন সমর্থকরা। বিকেলে পৌর শহরের হেলিপ্যাড মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলার খেলার মাঠে পৌঁছে শেষ হয় এটি। এ সময় আর্জেন্টিনা ও মেসি প্রতিধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী শত শত আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় হেলিপ্যাড মাঠ। একইভাবে শরীয়তপুরে পতাকা নিয়ে মিছিল করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। আমাদের ডিমারিয়া নাই, 11 নাম্বার যাচ্ছে, তারপর দিবালা, এদের মিস করছে। ওরা থাকলে আমাকে আরো খেলার আগ্রহ আরো বাড়তো, বা আমরা বিশ্বকাপ আগ্রহী আরো বেশি হতাম। আশা যেটা আমাদের মেসির শেষ বিশ্বকাপ, এই বিশ্বকাপে আমরা মেসির হাতে বিশ্বকাপ দেখে এই আর্জেন্টিনা এবার মিশন শেষ করবে। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, এটা আমরা খুব আশাবাদী। পৃথিবীর মধ্যে বাংলাদেশে আর্জেন্টিনা ফ্যানদের সবচেয়ে বড় একটি অংশ বাংলাদেশে অবস্থান করছে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ঝুলে গেছে হাদি হত্যার অভিযোগপত্র দাখিল। ভারতে আটক 2 আসামিকে ফিরিয়ে আনার অপেক্ষায় সিআইডি। আন্তর্জাতিক সহায়তা নিতে দাবি বোনের। শহীদ ওসমান বিন হাদি হত্যার সাথে কারা কারা জড়িত তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব। সীমান্তে থমথমে পরিস্থিতি কাটেনি। ভারতের পুশিন ঠেকাতে সতর্ক বিজিবি, অন্তত 60,000 সদস্য মোতায়েন। দিল্লিকে দেওয়া হয়েছে 12 থেকে 13টি চিঠি। ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবে এটা আমরা অ্যালাউ করছি না। সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের আইন শৃঙ্খলা নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ। 2 মাসে 6 শতাধিক হত্যাকাণ্ডের দাবি। মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে উদ্যোগ সরকারের। সৃজনশীল অর্থনীতিতে যুক্ত রাখতে বাজেটে থাকছে 300 কোটি টাকার বিশেষ বরাদ্দ। একদিকে আর্থিক বরাদ্দ, অন্যদিকে হচ্ছে যে তাদের স্কিলটা যার একটু আছে তাকে আরেকটু প্রশিক্ষণ দিয়ে তার মানটা উন্নত করা। কয়েক দফায় ইসরায়েলে হামলার পর আপাতত স্থগিত ঘোষণা ইরানের। এরপরও আগ্রাসন না থামালে তেল আবিবকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় ক্ষুব্ধ ইরানের ফুটবলাররা চাইলেন ফিফার পদক্ষেপ। আর্জেন্টিনার 100 ফুট পতাকা নিয়ে পটুয়াখালীতে সমর্থকদের মিছিল। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা টলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।